অধ্যায় 456 ভূত ভূত খেলা। ব্রেভহার্টস বারের বাইরে দিয়ে একটা ভাড়া করা ঘোড়ার গাড়ি দ্রুত গতিতে চলে গেল। গাড়ির ভেতরে ক্লাইন মোরেত্তি বসেছিল। তার মাথায় একটা অর্ধেক টপ হ্যাট ছিল। তার উল্টো দিকে শ্যারন বসেছিল। সে তখনও তার কালো গথিক রাজকীয় পোশাকটা পরেছিল। ক্লাইন তার আগের দেহরক্ষীর আবেগহীন আর ফ্যাকাশে মুখের দিকে তাকাল। সে ঠিক বুঝতে পারছিল না যে কিভাবে কুশল বিনিময় শুরু করবে, তাই সে সরাসরি আসল কথায় চলে গেল। আমার প্রস্তুতি নেওয়া শেষ। যদিও সিকোয়েন্স 6 ফেসলেস তাকে শুধু একটা বিয়ন্ডার ক্ষমতাই দিয়েছিল, কিন্তু তার আগের সব ক্ষমতাগুলো বেশ উন্নত হয়েছিল। এর ফলে তার শক্তি আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। এটাই ছিল সবচেয়ে ভালো প্রস্তুতি। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে একটা ফেসলেসের ক্ষমতাকে ঐশ্বরিক দক্ষতাও বলা যেতে পারে। যেমন যখন কেউ তাড়া করে বা কোথাও গোপনে ঢোকার চেষ্টা করা হয়। ক্লাইন কোনোভাবেই নিজের কল্পনাকে থামিয়ে রাখতে পারল না। শ্যারন চুপচাপ সব শুনল। সে শুধু বলল, আজ রাতে। সে কথা বলার সময় শেষের দিকে একটু জোর দিয়ে বোঝাতে চাইল যে সে একটা প্রশ্ন করছে। ক্লাইন আগে থেকেই প্রস্তুত ছিল। সে উত্তর দিল, তোমার কোনো সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই। শ্যারন মাথা নেড়ে বলল, ঠিক আছে। কয়েক সেকেন্ড চুপ থাকার পর ক্লাইন ভেবেচিন্তে জিজ্ঞেস করল, তুমি কি মারমেইডদের সম্পর্কে কিছু শুনেছ? তুমি কি জানো কোথায় এই রূপকথার প্রাণীদের দেখা পাওয়া যেতে পারে? শ্যারনের নীল চোখগুলো পলক না ফেলেই ক্লাইনের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যেন সে সত্যি সত্যি একটা পুতুলে পরিণত হয়েছে। কিছুক্ষণ পর সে কোনো আবেগ ছাড়াই বলল, মানুষ পৌঁছাতে পারে এমন কোনো জায়গায় এখন আর মারমেইডদের দেখা যায় না। শুধু গার্গাস দ্বীপপুঞ্জের জেলেরা মাঝে মাঝে তাদের দীর্ঘ সমুদ্রযাত্রায় সাদা লেজের তিমি শিকার করার সময় ঝড়ের মধ্যে মারমেইডদের গান শুনতে পায়। সোনিয়া সাগরের গভীরে অবস্থিত গার্গাস দ্বীপপুঞ্জটা ছিল সমুদ্রের সবচেয়ে দূরের মানুষের কলোনি। সেখানকার স্থানীয় জিনিসপত্রের মধ্যে ছিল তিমির তেল আর তিমির মাংস। এই গুজবটা সত্যি নাকি মিথ্যা সেটা নিয়ে ক্লাইনের মনে সন্দেহ জাগল। সে মাথা নেড়ে বলল, আমি বুঝতে পেরেছি। রাতের বেলা একটা ঘণ্টার শব্দ নীরবে বেজে উঠল। মনে হচ্ছিল যেন সেটা অনেক দূর থেকে আসছে। উইলিয়াম স্ট্রিটের ঠিক মাঝখানে একটা পরিত্যক্ত গির্জা ছিল। শুকিয়ে যাওয়া লতাপাতাগুলো গির্জার দেয়াল বেয়ে উঠছিল। চারপাশে ধূসর পাথর ছড়িয়ে ছিটিয়েছিল। গির্জার ভেতরে পাথর আর মরা ঘাসের মধ্যে মলমূত্র আর আবর্জনা মিশেছিল। অর্ধেক ধসে পড়া একটা কোনায় কালো টাইটস পরা একজন মধ্যবয়স্ক মানুষ পাথর সরাচ্ছিল। পাথরগুলো একটা গুহার প্রবেশপথ ঢেকে রেখেছিল। সে খুব সাবধানে আর উত্তেজনার সাথে তার খোঁড়ার যন্ত্রপাতি, আলো জ্বালানোর জিনিস আর মাটির ঝুড়ি নিয়ে সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ল। তার কানের কাছের চুলগুলো ধূসর হয়ে গিয়েছিল। তার চোখগুলো ফোলা ফোলা ছিল। সে ছিল ব্যারনেট পাউন্ড। বাইরের জগতের মানুষ তাকে মানসিক রোগী মনে করত, কিন্তু সে গোপনে চতুর্থ যুগের টিউডর পরিবারের একজন বংশধর ছিল। এই অসাধারণ প্রতিভাবান মানুষটা সবসময় উঁচু স্তরের পতিতাদের সাথে জড়িয়ে থাকত, কিন্তু এখন তার মুখে একটা গম্ভীর ভাব ছিল আর তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। তাকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সে মদ আর যৌনতায় আসক্ত। সে তার কনুইয়ের ওপর ভর দিয়ে দ্রুত ঢাল বেয়ে নিচে নামতে শুরু করল। মনে হচ্ছিল যেন সুড়ঙ্গের শেষ মাথায় তার জীবনের সবচেয়ে বড় আর একমাত্র আশা লুকিয়ে আছে। কিছুক্ষণ পরেই সে তার সামনের ভেজা কাদা আর ঠান্ডা পাথর ছুঁয়ে ফেলল। এতে ব্যারনেট পাউন্ডের উৎসাহ একটুও কমল না। সে বারবার একই কাজ করতে লাগল, কারণ সম্প্রতি এই অভিজ্ঞতাটা অর্জন করার পর সে এটাতে বেশ দক্ষ হয়ে উঠেছিল। যখন সে জিনিসপত্র খুঁড়ছিল, সরাচ্ছিল আর বহন করছিল, তখন তার সামনে একটা ফাঁকা জায়গা দেখা গেল। সেটা ছিল একটা অন্ধকার মাটির তলার রাজপ্রাসাদ। ব্যারনেট পাউন্ডের মুখে সাথে সাথে উত্তেজনার একটা পাগলাটে ভাব ফুটে উঠল। সে দ্রুত সামনের দিকে এগিয়ে গেল আর কালো লোহার ব্যাজটা চেপে ধরল। ব্যাজটাতে একটা হাতের ছবি ছিল, যে হাতটা একটা রাজদণ্ড ধরে আছে। এটা দেখে ব্যারনেট পাউন্ডের চোখগুলো এমনভাবে জ্বলে উঠল যেন সেগুলোতে আগুন লেগেছে। ঠিক যখন সে কালো লোহার ব্যাজটা তার বুকে রাখল, তখন তার সামনের সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে তখনও সেই সরু আর আঁকাবাঁকা সুড়ঙ্গের ভেতরেই ছিল। তার সামনে শুধু ভেজা কাদা আর বরফের মতো ঠান্ডা পাথর ছাড়া আর কিছুই ছিল না। না, সেখানে অন্য একজনও ছিল যে তাকে নীরবে দেখছিল। তার কোনো চোখ, নাক, মুখ, ভ্রু বা কান কিছুই ছিল না। ব্যারনেট পাউন্ডের চোখের মনি ছোট হয়ে এল। সে শুধু অনুভব করতে পারল যে তার কোমর থেকে মেরুদণ্ড বেয়ে মাথার পেছন দিক পর্যন্ত একটা অবশ ভাব উঠে আসছে। কোনো কিছু চিন্তা না করেই সে সাথে সাথে তার সব যন্ত্রপাতি ফেলে দিয়ে পাগলের মতো পিছিয়ে আসতে লাগল। তার কনুইগুলো মাটিতে সজোরে ধাক্কা খেল, কিন্তু বাজেভাবে জখম হওয়া সত্ত্বেও সে কোনো ব্যথা অনুভব করল না। অবশেষে ব্যারনেট পাউন্ড সুড়ঙ্গ থেকে বের হয়ে সেই পরিত্যক্ত গির্জায় ফিরে এল। তার লণ্ঠনটা হারিয়ে যাওয়ার কারণে সে শুধু ঘন অন্ধকার আর চারপাশ ঘিরে থাকা আবছা লাল আলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই দেয়াল বেয়ে ওঠা শুকনো লতাপাতাগুলো সাপের মতো দুলতে শুরু করল।
অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এলো। সে একটা গথিক রাজকীয় পোশাক আর কালো রঙের ছোট একটা নরম টুপি পরেছিল। তার মুখটা এতটাই ফ্যাকাশে ছিল যে প্রায় স্বচ্ছ মনে হচ্ছিল। তার হালকা সোনালি চুল আর নীল চোখ দুটোকে মানুষের মতো দেখাচ্ছিল না। ব্যারোনেট পাউন্ড প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল। এমন একটা পরিবেশে এই রকম একটা মেয়ের উপস্থিতি রূপকথার গল্পের কোনো ভূতের চেয়ে কম কিছু ছিল না। ট্যাপ ট্যাপ ট্যাপ। সে কয়েক পা পিছিয়ে গেল আর একটা পাথরের সাথে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। সেই মুহূর্তে মনে হলো যেন তার কিছু একটা মনে পড়েছে। সে সাথে সাথে নিজের ভয়টাকে চেপে রাখল। তার মুখে একটা উত্তেজিত আর আশাবাদী ভাব ফুটে উঠল। তুমি কি মাটির তলার রাজপ্রাসাদের সেই অশুভ আত্মা? হ্যাঁ, এটা তুমিই হবে। ব্যারোনেট পাউন্ড মনে হচ্ছে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ফেইসলেস ক্লাইন মোরেত্তি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে ছায়ার মধ্যে দাঁড়াল। তার আর শ্যারনের আসল পরিকল্পনা ছিল ব্যারোনেট পাউন্ডকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া। তারা তাকে এতটা ভয় দেখাতে চেয়েছিল যাতে সে আর কখনোই মাটির তলার ধ্বংসাবশেষগুলো ঘুরে দেখার সাহস না পায়। তবে ব্যারোনেট পাউন্ডের প্রতিক্রিয়া তাদের ধারণার বাইরে ছিল। শ্যারন এক সেকেন্ড চুপ করে থেকে নীরবে জিজ্ঞেস করল, তুমি কি বলতে চাও? ব্যারোনেট পাউন্ড নীরবে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর সে ঠোঁট বাঁকিয়ে হাসল। এত বছর ধরে চেষ্টা করার পর আমার মনে হয় তুমি এটা বুঝতে পেরেছ যে টিউডার পরিবারের বংশধরদের মেরে ফেললে তুমি ওই সিলমোহরটা ভাঙতে পারবে না। শুধু আমার সাথে কাজ করলেই তুমি 2000 বছরেরও বেশি সময় ধরে চলা এই বিপদ থেকে মুক্তির আশা করতে পারো। কারণ আমার শরীরে মহান টিউডার পরিবারের রক্ত বইছে। টিউডার পরিবারের মানুষেরা অশুভ আত্মার কথা জানত, কিন্তু তারপরেও তারা ওই ঘরেই মারা গিয়েছিল। শ্যারন কথা বলার আগেই ক্লাইন ভ্রু কুঁচকে কথাটা বলল। সে শ্যারনের রহস্যময় গলা নকল করল। তোমার এখানে আসতে এতদিন সময় লাগল কেন? এটা ছিল ফেসলেস বিয়ান্ডারের ক্ষমতার একটা অংশ। সে যে কোনো মানুষের গলা নকল করতে পারত, শুধু তাকে আগে অন্তত একবার ওই গলাটা শুনতে হতো। অবশ্য ক্লাইনের ধারণা ছিল যে সে ট্রু ক্রিয়েটরের প্রলাপ আর মিস্টার ডোরের আকুতি নকল করতে পারবে না। এই বিয়ন্ডার ক্ষমতাটা শুধু সাধারণ মানুষদের জগতেই সীমাবদ্ধ ছিল। শ্যারন আর চোখে তার দিকে তাকাল, কিন্তু তাকে ধরিয়ে দিল না। ব্যারোনেট পাউন্ড এটা খেয়াল করল না আর হাসতে লাগল। কারণ কালো সম্রাট দেখা দিয়েছে। ভাগ্য আমাকে বলছে যে ব্লাড এম্পেররের গৌরব আবার ফিরে আসবে। এর মধ্যে কি কোনো যৌক্তিক সম্পর্ক আছে? ক্লাইনের মনে হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতি হল। তার মনে হল ব্যারোনেট পাউন্ড আগের চেয়েও বেশি পাগল হয়ে গেছে। সে আবার শ্যারনের গলা নকল করে জিজ্ঞেস করল, কালো সম্রাট? হা হা হা। ব্যারোনেট পাউন্ড হাসতে হাসতে বলল, হ্যাঁ, হিরো ব্যান্ডিট কালো সম্রাট। সে অবশ্যই আসল কালো সম্রাটের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। আমি এটা জানি না কেন। ক্লাইন মজা পেল। সে কিছুক্ষণ চিন্তা করল, তারপর প্রশ্ন করা বন্ধ করে দিল। শ্যারন কোনো এক অজানা কারণে চুপচাপ রইল। এটা দেখে ব্যারোনেট পাউন্ড খুব খুশি হয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করল, তাহলে তোমার উত্তর কি? আমি রাজি নই। শ্যারন আবেগহীন গলায় উত্তর দিল। ব্যারোনেট পাউন্ড তার রাগ চেপে রেখে তাকে আবার বোঝানোর চেষ্টা করল। ঠিক এই সময় হঠাৎ করেই তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। সে হঠাৎ করে কয়েক পা পাশে সরে গিয়ে একটা মোটামুটি আস্ত পাথরের দেয়ালের কাছে চলে গেল। ক্লাইন আর শ্যারন একই সাথে এই অস্বাভাবিক ব্যাপারটা খেয়াল করল। তারা নিজেদের মতো করে এর জবাব দিল। একজন রিভলভার বের করে ব্যারোনেট পাউন্ডের দিকে তাক করল। অন্যজন ধ্বংস হয়ে যাওয়া গির্জাটাকে লাল রঙের চাঁদের আলোয় ভরিয়ে দিল। ব্যারোনেট পাউন্ড তাদের দিকে ফিরেও তাকাল না। সে পাথরের দেয়ালের দিকে মুখ করে নিজের মাথাটা সেখানে সজোরে ঠুকতে লাগল। ঠাস ঠাস ঠাস। সে টানা 3 বার মাথা ঠুকল। তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর সে আবার উঠে দাঁড়াল। কোনো এক অজানা কারণে তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছিল। ব্যারোনেট পাউন্ড তার ডান হাতটা তুলল আর কপাল থেকে রক্ত মুছতে লাগল। তার হাতের তালু রক্তে ভরে গেল। সে তার জিভের ডগা বের করে ওই লাল তরলটা চাটল। তারপর সে নেশাগ্রস্তের মতো বলে উঠল, টিউডার বংশের কারো রক্ত আসলেই খুব সুস্বাদু। এটা সত্যিই খুব নেশা ধরানো। এটা আমার ঘৃণাকে এর সর্বোচ্চ সীমার বাইরে যেতে সাহায্য করবে। আর এটা আমাকে সাময়িকভাবে ওই সিলমোহরের সীমানা বাড়াতেও সাহায্য করবে। ক্লাইনের বন্দুকের নলটা তার দিকেই তাক করা ছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, ধ্বংসাবশেষের ভেতরের ওই অশুভ আত্মা? ব্যারোনেট পাউন্ডের মুখ বেয়ে রক্ত পড়ছিল। সে ভয়ঙ্করভাবে হাসতে লাগল। তুমি ঠিক ধরেছ। আগে আমি ভেবেছিলাম যে তুমি দুর্বল, তাই আমি তোমার মনকে কলুষিত করে তোমার স্বপ্নের ভেতরে ঢুকে তোমাকে প্রলুব্ধ করে আমাকে উদ্ধার করতে চেয়েছিলাম। কে জানত, হে হে হে, তুমিও এমন একজন মানুষ যার কোনো গোপন রহস্য আছে। এতটা সোজাসাপটা হওয়ার দরকার নেই। ক্লাইন অবচেতনভাবেই শ্যারনের দিকে একবার তাকাল, কিন্তু সে তার মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পেল না। তুমি কি করতে চাও? ক্লাইন সরাসরি জিজ্ঞেস করল। অশুভ আত্মাটা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি একজন নির্দোষ মানুষ যে অ্যালিস্টা টিউডরের উচ্চাকাঙ্ক্ষার কারণে ক্ষতির শিকার হয়েছিল। আমার মৃতদেহের সীমাবদ্ধতার কারণে আমি প্রায় 2000 বছর ধরে এই মাটির তলার ধ্বংসাবশেষের ভেতরে আটকা পড়ে আছি।
আমি আশা করি যে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে একটা মুক্ত আত্মায় পরিণত হতে সাহায্য করতে পারবে। আমি শপথ করছি আমি কোনো নির্দোষ মানুষকে এর মধ্যে জড়াব না। এই কথা বলার পর সে তার রক্তবর্ণ চোখ দিয়ে শ্যারনের দিকে তাকাল। তুমি নিশ্চয়ই মিউট্যান্ট পথের একজন রেইথ হবে। এর পরের ধাপটাই হল একজন ডেমিগডে পরিণত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি জানি না তোমার কাছে পাপেট পোষণের ফর্মুলা আছে কিনা, তবে আমি তোমাকে সেটা পেতে সাহায্য করতে পারি। এমনকি আমি তোমার রিচুয়ালের একটা অংশও হতে পারি। আমি তোমাকে এই পুরস্কারটারই প্রতিশ্রুতি দিতে পারি। পাপেট, মিউট্যান্ট পথের সিকোয়েন্স 4কে পাপেট বলা হয়। কি অদ্ভুত একটা নাম! ক্লাইন মনে মনে বিড়বিড় করল। অশুভ আত্মাটা তার দিকে ঘুরে তাকাল। তোমাকেও একইভাবে পুরস্কৃত করা হবে। এটা এমন একটা বস্তু যেটাকে জাদুকরী আর মূল্যবান বলে মনে করা যেতে পারে। আর কোনো এক অদ্ভুত আকর্ষণের কারণে এর মালিক এই মাটির তলার প্রাসাদে এসেছিল এবং টিউডর বংশধরদের পাশে মারা গিয়েছিল। এটা দেখতে ঠিক এই রকম। কথা বলার সময় অশুভ আত্মাটা তার হাতের তালু মেলে ধরল। এর ফলে লাল চাঁদের আলো দিয়ে একটা দৃশ্য তৈরি হল। সেই ছবির ভেতরে সাধারণ দেখতে একটা ট্যারো কার্ড ছিল। সেটার ভেতরে ছবিটা অন্যগুলোর চেয়ে একদমই আলাদা ছিল। রথের ভেতরে কোনো রাজা বসেছিল না, বরং একটা গাঢ় লাল রঙের পোশাক পরা একজন পুরুষ যাজক বসেছিল। যাজকটাকে দেখতে রোজেল গুস্তাভের মতো লাগছিল। এটা একটা ব্লাসফেমি কার্ড। ক্লাইনের চোখ দুটো সাথে সাথেই সরে গেল। সে দেখতে পেল যে ওপরের বাঁ দিকের কোণার তারার আলোটা জমে গিয়ে একটা লেখা তৈরি করেছে, সিকোয়েন্স 0, রেড প্রিস্ট।